আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে ক্লাস 8 এশিওর স্কলারশিপ প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ খালিদ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাই, আজকের ক্লাসে আমরা একটা গদ্য নিয়ে কথা বলবো। তোমাদের অনেকের খুব পছন্দের এবং মোর ওভার তার চেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুবই সহজ একটা গদ্য নিয়ে আজকের ক্লাসে আমরা একটু পড়বো। গদ্যের নাম হচ্ছে, দেখো, অতিথির স্মৃতি। আমাদের গদ্যের নাম হচ্ছে অতিথির স্মৃতি। আচ্ছা, শব্দ দুইটার দিকে কি হয়েছে? আচ্ছা, শব্দ দুইটার দিকে আমরা শুরুতে একটু মনোযোগ দিই যে অতিথি কি আর স্মৃতি। এখন অতিথি মানে তো আমরা জানি যে অতিথি মানে হচ্ছে বাসায় কেউ একজন আসলো, গেস্ট বা মেহমান, তাদেরকে আমরা বলি হচ্ছে অতিথি। তাহলে অতিথির সমার্থক শব্দ কি হতে পারে? মেহমান বা আগন্তুক। এগুলো হচ্ছে অতিথির সমার্থক শব্দ হতে পারে। সমার্থক শব্দগুলো একটু জেনে যাও, কারণ পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন কিন্তু আসতে পারে। আমি একটু লিখে দিই, আল্লাহ এত মোটা কেন? আচ্ছা, ওকে। অতিথির সমার্থক শব্দ কি কি হতে পারে বাবা? অতিথির সমার্থক শব্দ হতে পারে হচ্ছে মেহমান বা আগন্তুক। আচ্ছা, ওকে। আর স্মৃতি মানে কি? স্মৃতি বলতে আমরা কোনো কিছু একটা মনে করছি, এরকম মেমোরিকে আমরা বলি হচ্ছে স্মৃতি। স্মৃতির ব্যাপারটা তোমরা সবাই জানো। তো পরীক্ষার জন্য অতিথির দুইটা সমার্থক শব্দ একটু জেনে যাও, তোমার পরীক্ষায় কাজে লাগতে পারে। তো চলো আমরা একটু মেইন কন্টেন্টের দিকে যাই। আমাদের কন্টেন্ট টিম খুবই ভালো একটা কাজ যেটা করেছে আমি বলতে চাই, যে তারা হচ্ছে এই পুরো গল্পটাকে প্রত্যেক লাইন বাই লাইন না যেয়ে তারা এমনভাবে গুছিয়ে এনেছে যে ওটার মধ্যে লাইন বাই লাইন ইনফরমেশন যেগুলো থাকার দরকার ছিল সেই ইনফরমেশন সব কিছুই আছে, কিন্তু তোমার সময় অনেক বেঁচে যাচ্ছে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেয়ার এফোর্ট। তো চলো আমরা হচ্ছে পড়তে স্টার্ট করব। আমরা পুরো গল্পটাই পড়ব, কিন্তু আমরা গল্পটা হচ্ছে সংক্ষেপে পড়ব। প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদেরকে যেতে হবে না। তো চলো আমরা স্টার্ট করি। এই গল্পের লেখক হচ্ছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা তার সম্পর্কে পরবর্তীতে পড়ব। আমি আপাতত একটু বানানটা একটু এখানে বলে যাই যে শরৎ, শরৎ, শরৎ তালব্য স, র অর্ধত্ব বা খণ্ডত্ব, শরৎ, চ দন্তন্য দ র ফলা, চন্দ্র মানে চাঁদ, শরতের চাঁদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে কি তার নাম হচ্ছে? চট্ট, ট যুক্ত ট, চট্টোপাধ্যায়, প আকার ধ জ ফলা আকার অন্তস্থ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন চল আমরা পড়ি। কি বলছে? বলছে চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। কি বলছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা তার নিজের ভাষায় বলা হচ্ছে, মানে এটা তার এই গল্পের বক্তাকে, বক্তা হচ্ছে কে? এই গল্পের বক্তা বা কথক। এই গল্পের কথককে লেখক নিজেই। কথক মানে কার মুখ থেকে? লেখকের মুখ থেকেই কথাগুলো এসেছে। তাহলে কথক তিনি হচ্ছেন লেখক নিজেই। এই গল্পের কথক হচ্ছেন লেখক নিজেই। চিকিৎসকের আদেশে, তার মানে চিকিৎসক তাকে বলেছিল, ডাক্তার, চিকিৎসক মানে কি? ডাক্তার, তাকে ডাক্তার বলেছিল। কি বলেছিল? বলেছিল আপনি দেওঘরে যান। দেওঘরে হচ্ছে একটা জায়গার নাম। জায়গাটা কোথায়? এটা হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে, এটা একটা শহরের নাম। কি? দেওঘর হচ্ছে একটা শহরের নাম। শহরের এটা কোন রাজ্যে? এটা হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে। সরি, বানানটা ভুল হচ্ছে। ঝাড়খণ্ড রাজ্য কিন্তু বাংলাদেশ থেকে খুবই কাছে, এটা পশ্চিমবঙ্গের পাশেই একটা রাজ্য এবং এটা খুবই কাছে, বাংলাদেশের খুবই কাছে। তাহলে কি ডাক্তার তাকে বললো কোথায় যেতে? দেওঘর যেতে। কেন বলেছিল? কারণ বায়ু পরিবর্তনের জন্য। কিসের জন্য গিয়েছিলেন তিনি? বায়ু পরিবর্তনের জন্য। এখন বায়ু পরিবর্তন এই জিনিসটার মানে কি? বায়ু মানে হচ্ছে বাতাস, পরিবর্তন মানে চেঞ্জ করে ফেলা। তার মানে বাতাস চেঞ্জ করার জন্য তিনি কেন গেলেন? আগের যুগের যে চিকিৎসা পদ্ধতি, মানে এই জিনিসটা কিন্তু এখনও যে ফেলে দেওয়া হয়েছে ব্যাপারটা এরকম না, এখনও এটা অনেক জায়গাতে গ্রাহ্য করা হয়। কেমন? যে ধারণা করা হয়, মানুষ মনে করো আজকে আমি যেই ওয়েদারের মধ্যে আছি, আজকে আমি ঢাকায় আছি, ঢাকাতে আজকের ওয়েদার হচ্ছে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের হিউমিডিটি মনে করো 75%, আমি জানি না আসলে কীরকম, 75% হিউমিডিটি এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঢাকা শহরে যে জীবাণুটা আমার শরীরে বাসা বেঁধেছে, হতে পারে আমি যখন সিলেট শহরে যাব, সিলেট শহরে যাবার পরে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 80% হিউমিডিটিতে হয়তো হতে পারে যে আমার শরীরের যে জীবাণুটা বাসা বেঁধেছে সে টিকে থাকতে পারবে না। তার মানে আমি যখন বায়ু পরিবর্তন করি, আমি একটা পরিবেশটাই আসলে পরিবর্তন করে ফেলি। এবং তুমি জানো যে শরীরে একটা রোগ বা একটা
রোগবালাই বা অসুখ বিসুখ জীবাণু যা কিছুই আক্রমণ করুক, সেটা আক্রমণ করার জন্য কিছু মানে ওর তো কিছু একটা প্রয়োজন থাকে যেটার কারণে সে আমার শরীরে আক্রমণ করে আর তোমার শরীরে করে না, কিংবা তোমার শরীরে করে তোমার ভাইয়ের শরীরে করে না। এটার পেছনে তো একটা কারণ আছে। এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে পরিবেশের উপযুক্ততা। তোমার ভাই মনে করো থাকে নিউজিল্যান্ডে, আর তুমি মনে করো থাকো হচ্ছে কোথায় কেনিয়াতে। এখন দুই জায়গার পরিবেশে একদম আকাশ পাতাল তফাৎ। তো দুই জায়গাতে রোগবালাই রোগ জীবাণু সব কিছুর মধ্যেই ভিন্নতা থাকে। তো এই পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের মধ্যে খুব বেশি তফাৎ নাই, কিন্তু স্টিল একটা শহর থেকে আরেকটা শহর ভিন্ন হতেই পারে। মনে করো ঢাকা, করাচি, লাহোর বা দিল্লি, মুম্বাই, এই শহরগুলোর বাতাস এত দূষিত, ঢাকা শহর থেকে তুমি যে কোনো শহরে গেলেই বেটার ফিল করবা। তো সেই জায়গা থেকে লেখক তাকে বলেছিল যে কিছু একটা করতে। কি তিনি অসুস্থ ছিলেন, লেখক তাকে একটা পথ্য হিসেবে কি সাজেস্ট করলেন, কি প্রেসক্রিপশন তাকে দেওয়া হলো, বললো যে আপনি একটা অন্য শহরে যান, আপনি একটা ভালো শহরে যান, একটু সুন্দর শহরে একটু ঘুরে আসেন, আপনার হয়তো সুস্থতা ফিল করবেন। তো লেখক সেখানে যেই জায়গাটাতে থাকতেন সেখানে কি হতো, রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করেন। কখন থেকে দেখো, রাত 3টে থেকে। এটা পরীক্ষা এমসিকিউ আসতে পারে যে কখন থেকে, রাত 3টে থেকে। কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে, তার মানে হচ্ছে তার গলাটা চিৎকার করতে করতে বা চিল্লাইতে চিল্লাইতে তার গলাটা ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম মানে আমি যদি এরকম করি, আজকে হচ্ছে আমার আজকে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, তো এই যে অনেক সময় আমরা চিল্লাইতে চিল্লাইতে আমাদের গলা বসে যায় না, ওটাকে হচ্ছে ভালো ভাষায় বলা হয় যে গলা ভাঙা, ওটাকে বলা হয় গলা ভাঙা। একঘেয়ে সুর, একঘেয়ে মানে হচ্ছে বিরক্তিকর। একঘেয়ে মানে কি বাবা, একঘেয়ে মানে হচ্ছে বিরক্তিকর। একঘেয়ে মানে বিরক্তিকর। বিরক্তিকর সুরে ভজন শুরু করে। ভজন হচ্ছে এক ধরনের গান, এটা এক ধরনের কীর্তন, এটা হচ্ছে ধর্মীয় গান। ভজন হচ্ছে কীর্তন বা এক ধরনের ধর্মীয় গান শুরু করে, যেটাতে করে রাতে লেখকের ঘুম ভেঙে যায়। কখন, রাত্রি 3টার দিকে যখন সে গান গাওয়াটা শুরু করে তখন লেখকের ঘুমটা ভেঙে যায়। দোর খুলে বারান্দায় এসে বসি। দোর মানে কি বাবা, দোর মানে হচ্ছে দরজা। লেখক তারপরে কি করেন, দরজা খুলে বারান্দায় এসে বলেন। তোমরা সবাই জানো যে আসলে গল্পটা এরকম না, গল্পটা আরেকটু বড় ছিল। এখানে দেখো আমাদের এডিটিং টিম যারা কন্টেন্ট নিয়ে কাজ করছে তারা এটা ছোট করেছে, অল্প সময় হয়ে যাচ্ছে, কিন্তু আমি দেখো কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত আমাদের বাদ পড়ে নাই, সব ইনফরমেশন আমরা কিন্তু কাভার করে ফেলছি। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি। আচ্ছা, এখানে বিভিন্ন পাখির কথা বলছে যে এখানে এরকম একটা পাখি আসবে, তারপরে এরকম একটা পাখি আসবে, এরকম পাখির বর্ণনাগুলো কিন্তু এই গল্পটার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কোন কোন পাখির নামের উল্লেখ আছে এটা চলো আমরা একটু দেখে ফেলি। আচ্ছা তারপরে এই তারপরের আগে না একটা জিনিস বাদ পড়েছে, যে সবার আগে আসে হচ্ছে দোয়েল। হ্যাঁ, এই যে অন্ধকার শেষ না হতেই তাদের, এটা কাদের গান, এটা হচ্ছে দোয়েলের গান। সবার আগে আসে হচ্ছে দোয়েল। সবার আগে কোন পাখি আসে, সবার আগে আসে হচ্ছে দোয়েল পাখি। তারপরে আস্তে আস্তে তাদের গান শুরু হয়। তারপর একটা দুটা করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। এগুলো কেউ পাশের বাড়ির আম গাছে বসে, কেউ বাড়ির বকুল কুঞ্জে, এরকম গল্পের মধ্যে তোমাকে একটা একটা করে উল্লেখ করা আছে। আচ্ছা, তাহলে কোন কোন পাখির নামের উল্লেখ আছে চলো আমরা একটু লিখে মার্ক করে ফেলি। দোয়েলের উল্লেখ আছে, বুলবুলির উল্লেখ আছে, শ্যামার উল্লেখ আছে, শালিক, টুনটুনি, এদের কথা বলা হয়েছে। পথের ধারে অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে হলদে রঙের একজোড়া। আচ্ছা দেখো, এটা এক একজন এক এক জায়গাতে বসে। তো বলছে, তারপরে বলেছে যে হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসে। সবার আগে কে আসে, সবার আগে আসে হচ্ছে দোয়েল। সবার আগে আসে হচ্ছে দোয়েল। আর দেরি করে আসে কে, দেরি করে আসে হচ্ছে হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি। কি পাখি, বেনে বউ পাখি। কি রঙের, হলদে রঙের। কতগুলা, দুইটা, একজোড়া। আর এই যে আগের যে পাখিগুলো বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি, এগুলো এক একজনের বসার জায়গার কথা বলা আছে, যে অমুক দোকান সেখানে বসে, ওই পাখিটা ওখানে বসে, এরকম উল্লেখ করা আছে। কি, পাশের আম গাছে বসে একজন, এ বাড়ির বকুল কুঞ্জে বসে একজন, পথের ধারে অশ্বত্থ গাছের মাথায় আর একজন বসে, এরকম তোমার গল্পের মাঝে উল্লেখ করা আছে। একটু দেরি করে আসতো কে, হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি। এসে কোথায় বসতো, প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায়। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায়। আচ্ছা, তোমরা কি ইউক্যালিপটাস গাছ চিনো কিনা? বাংলাদেশে কিন্তু সম্প্রতি 2টা গাছ নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে সম্প্রতি 2টা গাছ নিষিদ্ধ করা হয়েছে। একটা গাছ হচ্ছে ইউক্যালিপটাস, আর একটা হচ্ছে আকাশমণি। হ্যাঁ, আর একটা হচ্ছে আকাশমণি। এই 2টা গাছ বাংলাদেশে সম্প্রতি নিষিদ্ধ করেছে, যে লাস্ট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তারা নিষিদ্ধ করেছে। আমি খুব বেশি ভালো জানি না যে সব বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার, তো আমি যতটুকু জানি যে এই গাছগুলো হচ্ছে মাটির নিচে অনেক দূর থেকে খাদ্যশস্য এবং পানি টেনে আনে, যেটার কারণে অন্য গাছগুলোতে ক্ষতি হয় বা এরকম কিছু একটা ব্যাখ্যা সরকার থেকে দেওয়া হয়েছে, এই জন্য নিষিদ্ধ।
আচ্ছা, কি বলছে? উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। আচ্ছা, হাজিরা হেঁকে যেত। প্রত্যহ মানে কি বাবা? প্রত্যহ মানে হচ্ছে প্রতিদিন। প্রত্যহ মানে হচ্ছে প্রতিদিন। তার মানে এই দুইটা পাখি হচ্ছে প্রতিদিন আসতো। এই যে দুইটা হলুদ রঙের বেনেবো পাখি, এরা প্রতিদিন এসে হাজিরা, হাজিরা মানে হচ্ছে উপস্থিতি। হাজিরা মানে কি? হাজিরা মানে উপস্থিতি, অ্যাটেন্ডেন্স। হাজিরা হেঁকে যেত। উপস্থিতি হেঁকে যেত মানে কি? হেঁকে যেত মানে হচ্ছে জানান দিয়ে যেত, মানে আমরা যে বেঁচে আছি, আমরা যে আসছি, এটা আমরা জানিয়ে গেলাম, জানান দেওয়া, জানান দেওয়া। আচ্ছা, বুঝতাম এরা। আচ্ছা, এখান থেকে আবার একটা পার্ট এখানে একটু বাদ পড়েছে। কি হয়েছে? আচ্ছা, এখানে বলা ছিল যে কি, এই যে তারা হাজিরা হেঁকে যেত, হঠাৎ করে দুই দিন ধরে এরা আসলো না। হঠাৎ মাঝে দেখা গেল যে এরা 2 দিন আসছে না। তো লেখক খুবই চিন্তার মাঝে পড়ে গেলেন যে কি ঘটলো, এরা কেন আসছে না, এরা কেন আসছে না, না আসার কারণটা কি? তো তিনি ভাবলেন যে হয়তো একে কেউ ধরে কেউ বাজারে চালান করে দিল কিনা, কারণ এদেশে তো পাখি শিকারীর বা ব্যাধদের কোনো অভাব নাই, ব্যাধদের কোনো অভাব নাই, লেখক এরকম ভাবছিলেন। তো পরবর্তীতে দেখা গেল যে না, 2 দিন পরে পাখি দুইটা, দিন 2 পরে পাখি দুইটা আবার ফেরত এসেছে। তো লেখক একটু হাফ ছেড়ে বাঁচলেন। তো লেখক মাঝে মাঝে বাইরে এসে বসতেন, লেখক মাঝে মাঝে একটু বাইরে এসে বসতেন, বাইরের গেটের বাইরে একটা জায়গাতে তিনি বসতেন। তো তিনি দেখতেন যে তিনি নিজে তো আসলে চলাফেরা করতে পারতেন না ওরকমভাবে অসুস্থতার কারণে, তো তিনি অন্যদেরকে চলাফেরা করতে দেখতেন। তো তার সামনে দিয়ে কিছু পা ফোলা ফোলা নারীরা যাচ্ছিল, তার সামনে দিয়ে কিছু পা ফোলা ফোলা নারীরা যাচ্ছিল। তো তিনি বুঝতে পারলেন এই যে পা ফোলা ফোলা নারী, এরা আসলে কি? এরা বেরিবেরির আসামি। বেরিবেরির আসামি বলতে বুঝিয়েছে তারা হচ্ছে বেরিবেরির রোগী। মানে দেওঘরে, কিন্তু দেওঘরের পরিবেশ যেহেতু একটু ভালো ছিল, দেওঘরে অনেক মানুষ যেত হচ্ছে বায়ু পরিবর্তনের জন্য, যারা সুস্থ হচ্ছে না তারা অনেকেই দেওঘরে যেত। এরকম কিছু রোগী হচ্ছে লেখকের সামনে দিয়ে যাচ্ছিল। এখানে ওনার অবশ্য আরেকটা অবজারভেশন ছিল যে মধ্যবিত্ত গৃহস্থ ঘরের নারীরা কিন্তু এই অসুস্থ রোগীদের মধ্যে বেশি ছিল। আচ্ছা, তো এখানে তিনি বলতেন যে যারা পা ফোলা ফোলা মানুষ, এখানে একটা পার্ট হচ্ছে নারী, এই পা ফোলা ফোলা মানুষ যারা, তারা হচ্ছে বেরিবেরির আসামি। মানে বেরিবেরি হচ্ছে একটা ভিটামিনের অভাবজনিত রোগ। এটা হচ্ছে ভিটামিন B1 বা যেটাকে আমরা বলি হচ্ছে থায়ামিন, হ্যাঁ, যেটাকে আমরা বলি থায়ামিন, থায়ামিনের অভাবজনিত রোগ। থায়ামিনের অভাবজনিত রোগ হচ্ছে বেরিবেরি। ফোলা পায়ে, বেরিবেরি রোগ হলে পাটা অনেক ফুলে যায়। বেরিবেরি রোগের কারণে মানুষের শরীরে পা অনেক ফুলে যায়। এই ফোলা পায়ের লজ্জা ঢাকার জন্য বেচারাদের কত না যত্ন, মানে তারা নানান রকম চেষ্টা করতো যে তাদের পা ফোলা যাতে বোঝা না যায়। আচ্ছা, কেউ মোজা পরতো, কেউ এই গরমকালের মধ্যে লম্বা জামা পরে তাদের পুরো শরীর ঢেকে রাখতো যাতে করে পা দেখে না যায়। তো এরকম এক সময় হলো যে তিনি এক সময় দেখলেন যে কিছু মানুষ যারা হচ্ছে রাতকানা রোগে আক্রান্ত, এরকম কিছু মানুষ মানে রাতকানা বা আরও নানান অসুখ বিসুখের মধ্যে আক্রান্ত আছে, মানে শুধু রাতকানাই না, মানে তোমার বইয়ের রাতকানা কথাটা ডিরেক্টলি কোথাও বলা নেই। তো এরকম কিছু অসুখে আক্রান্ত মানুষ যারা হচ্ছে ফিরে চলে যাচ্ছিল, তারা হচ্ছে সন্ধ্যার আগেই ঘরে ফিরে চলে যাচ্ছিল, এরকম তাদের অবস্থা খুবই নাজুক ছিল, তাদের অবস্থা খুবই নাজুক ছিল। এটা দেখে লেখকের মনে হলো এই মানুষগুলো যদি হাঁটতে পারে তাহলে আমি কেন পারবো না। এরকম একটা সাহস করে হঠাৎ এক সময় লেখকও ভাবলেন যে ঠিক আছে, এই এই মানুষগুলো পারছে, তো আমিও যাই, আমি একটু ঘুরে আসি। তোমার বইয়ে হচ্ছে এখানে এদের যে মানে যাদেরকে দেখে লেখক অনুপ্রাণিত হলেন তারা মূলত ছিল হচ্ছে বাত ব্যাধিগ্রস্ত, মানে বাতের অসুখ ছিল। তো যাদের বাতের অসুখ তারা আর কি সাধারণত সব কাজ কাম সেরে সন্ধ্যার আগে নিজেদের বাড়িতে ফিরে চলে যায়। বাতের অসুখ ছিল, বাত ব্যাধিগ্রস্ত মানে বাতের ব্যাধিতে আক্রান্ত, বাতের অসুখে আক্রান্ত। আচ্ছা, তো লেখক ভাবলেন যে ঠিক আছে আমি যাই, ঘুরে আসি। তো তিনি ঘোরা শেষ করে ফিরে আসবেন একটা অন্ধকার সময়। হঠাৎ তিনি মানে তিনি ভাবছিলেন যে আমি তো একা একা চলছি। হঠাৎ তিনি পেছনে তাকিয়ে দেখলেন যে তার পেছনে একটা কুকুর, তার পেছনে একটা কুকুর হেঁটে চলেছে। তাকে জিজ্ঞেস করলো যে কিরে, যাবি আমার সাথে? তো কুকুরটা আরও জিজ্ঞেস করলো যে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত কি আমাকে পৌঁছায় দিতে পারবি? এরকম নানান কথোপকথন তারপরে একসময় তাদের মাঝে হলো। আচ্ছা, এখানে মাঝখানে মাঝখানে জিনিসপত্র নাই যে আজ তুই আমার অতিথি, লেখক তাকে খাওয়াতে চাইলো, কিন্তু কুকুরটা করলো কি? কুকুরটা, তুমি গল্পটা জানো, আমার মনে হয় না যে আসলে এত গল্প রসায় রসায় বলার দরকার আছে। আচ্ছা, কুকুরটা ওই দিন থাকলো না, পরে একদিন আসলো, তাকে আতিথেয়তা দেওয়া হলো, তাকে খাওয়ানো হলো, দরজাটা খুলে রাখতে বলা হলো, কুকুরটা থাকলো। এরকম অনেক ঘটনা প্রবাহ হয়েছে, তোমরা সবাই গল্পটা পড়েছো, যেহেতু তোমরা স্কলারশিপ এক্সাম দিচ্ছ, তো তোমাদের আসলে এটা নতুন করে পড়ানোর যেহেতু কিছু নাই। তো কুকুরটা থাকলো, কিন্তু একসময় একটা ঘটনা ঘটলো কি, যে লেখক ভাবছিলেন যে এই কুকুরটাকে তো আমি আমার তো অনেক খাবার বেঁচেই যায়, অনেক খাবার তো আমার বেঁচেই যাচ্ছে, এই খাবারগুলোর ভেতর থেকে যেই খাবারটা বেঁচে যাচ্ছে সেই খাবারটা আমার অতিথি বা আমার কুকুর। তাহলে এই গল্পের অতিথিটা কে ছিল? অতিথি ছিল হচ্ছে কুকুর। এবং কুকুরটা লেখককে খুবই পছন্দ করতো, তার পিছে পিছে ঘুরতো, তিনি যেখানে যেত সেখানে যেত, তাদের মাঝে একটা মায়ার বন্ধন তৈরি হয়। তো এই জন্য লেখকও চাচ্ছিলেন যে আমার খাবার তো বেঁচেই যাচ্ছে, কুকুরটা থাকুক বাসায় অতিথি হিসেবে, ও আমার খাবারটা খাক। কিন্তু যেটা হলো, লেখক একটা জিনিস জানতেন না।
লেখক একটা জিনিস জানতেন না। তার বাড়ির যে মালি, মালি মানে হচ্ছে যে কি হচ্ছে বাগানের দেখাশোনা করে, ফুলগুলোর দেখাশোনা করে, সে মালির একজন অল্পবয়স্ক সুন্দরী স্ত্রী ছিল। মালির অল্পবয়স্ক সুন্দরী স্ত্রী ছিল। এখন সে মালিনী, মালির স্ত্রী হচ্ছে মালিনী। এখন লেখক একটা জিনিস জানতেন না, যে যেই খাবারটা বেঁচে যায় সেটা একদম একদম ঝেড়ে মুছে সবটুকু নিয়ে যেত কে, ওই মালির স্ত্রী বা মালিনী, সে হচ্ছে পুরো খাবারটা নিয়ে যেত। তো এটার কারণে কি হলো, একসময় কুকুরটাকে বাসা থেকে বের করে দেওয়া হলো। বাসা থেকে লেখক দায়ী নেই, কিন্তু এটা চাকর বাকররা মালি মিলে তাকে হচ্ছে মেরে বের করে দিল বাড়ি থেকে। তো লেখক ব্যাপারটা জানেন না, তো তিনি এখনও ভাবছেন যে কি করছে, যে কুকুরটা হয়তো তার বাসায় এখনও আছে। কিন্তু মানে আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটলো। লেখক মাঝখানে 2 দিন হচ্ছে বাড়ি থেকে বের হতে পারেননি, তিনি তার বাড়িতেই শুয়েছিলেন, তিনি তার রুমেই শুয়েছিলেন। তো এই সময় একটা দুপুরবেলা তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন এবং চাকররাও দরজা বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল, তখন হচ্ছে তার কাছে কুকুরটা চলে আসলো। তো লেখক শুরুতে ভেবেছেন যে হয়তো আমাদের সে ঘুরতে যাচ্ছি না কেন, সে হয়তো কুকুরটা আমাকে দেখতে এসেছে। কিন্তু বোঝা গেল যে কুকুরটা একটা অভিযোগ জানাতে এসেছে। অভিযোগটা কি, এই যে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে খাবার দেওয়া হচ্ছে না। তো লেখক যখন চাকরদেরকে ডাকলেন, কুকুরটা ভয় পেয়ে বাড়ি থেকে চলে গেল, মানে অতিথি ভয় থেকে ছুটে তাদেরকে দেখে চলে গেল। তো পরবর্তীতে লেখক যখন তদন্ত করলেন, তখন জানা গেল যে এইরকম একটা ঘটনা ঘটেছে, তাকে মেরে বাড়ি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তো এই যে চাকরদের দরদ মানে হচ্ছে ভালোবাসা বা স্নেহ, মমতা, এটা কার প্রতি বেশি ছিল, তার পরেই বেশি। তারটা হচ্ছে মালিনী, মালির স্ত্রী বা মালিনী, হ্যাঁ, তার প্রতি বেশি ছিল। তার কারণে কি হলো, আমার অতিথি উপবাস মানে হচ্ছে না খেয়ে থাকা, তার মানে তার অতিথির খাবার হলো না। তো জানি নে যে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়, মানে কুকুরটা রাস্তার বাইরে তখন সে কয়েকটা দিন একটু বসে কাটিয়েছে। আচ্ছা, আমার চাকরদেরও তাদের সাই ছিল। এখানে আবার আরেকটা অংশ, যে চাকরদের কিসে সাই ছিল, এই যে কুকুরটাকে যে বাড়ি থেকে মেরে বের করে দেওয়া হলো, এতে চাকরদেরও ঠাঁই ছিল। আচ্ছা, কি ঘটলো এই পরিস্থিতির পরে, কি হচ্ছে, লেখকের কাছে মনে হলো যে কুকুরের চোখ দুইটা যেন ভেজা ভেজা, মানে সে মন খারাপ করে কান্না করেছে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ মানে হচ্ছে অভিযোগ, এই অভিযোগটা কি, যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটাই তার অভিযোগ। চাকরদের ডাক দিলাম, এই চিৎকার করে ডাকলাম, ওদের দোর খোলা, এই যেগুলো আমি তোমাকে বললাম, যে অতিথি ছুটে পালালো। চাকরদেরকে জিজ্ঞেস করা হলো, ওকে কি খাবার দেওয়া হয়েছে? তো সে বললো যে না, দেওয়া হয় নাই। কারণ হচ্ছে, কাহিনী হচ্ছে এরকম, যে মালিবো ওকে তাড়িয়ে দিয়েছে, এরকম তো তারপরে হচ্ছে কোনো মতে আবার ওকে ফেরত নিয়ে আসা হলো, এরকম ব্যাপারটা। তো কিছুদিন পরে লেখক আসলে হাল ছেড়ে দিলেন, তিনি আসলে দেওঘরে থেকে সুস্থ হচ্ছিলেন না, তার ঝাড়খণ্ড থেকে তার আবার পশ্চিমবঙ্গে ফেরত আসার প্রয়োজন হলো। তো বললেন যে ঠিক আছে, আমি সুস্থ হচ্ছি না, আমি ফেরত চলে যাই। কি ঘটলো, শরীর সারলো না, দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়লো। তিনি তারপর আরও নানান উসিলায় আরও 2টা দিন থেকে গেলেন, যে না, আরও থাকি। কেন, তার মমত্বটা কার উপরে ছিল, কুকুরটার উপরে, এবং কুকুরটাও কিন্তু তার খুবই অনুগত ছিল, তার খুবই বিশ্বস্ত একটা বন্ধুর মতো ছিল। তো সব নানানভাবে তার হচ্ছে অনেক জিনিসপত্র, তিনি দীর্ঘ সময়ের জন্য আরেকটা শহরে, আরেকটা রাজ্যে এসেছিলেন, তো তিনি অনেক জিনিসপত্র এনেছিলেন। তো তার ব্যাগপত্র সব গোছানো হচ্ছিল। তো আবার হচ্ছে ট্রেনে নিয়ে যাওয়া হতো, মানে রেল স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল। রেল স্টেশন নিয়ে যাওয়ার পর যখন সব ট্রেনে তোলা হচ্ছে, তখন কুকুরটা এদিকে ওদিকে ছুটাছুটি করে সব তদারকি করছিল, যে কোনো ব্যাগপত্র যেন, তার মালিকের কোনো ব্যাগপত্র যেন হারিয়ে না যায়। একসময় ট্রেনটা ছেড়ে দিল, বাড়ি ফিরে যাওয়ার কোনো আগ্রহ খুঁজে পেল না। দেখো, লেখকেরও কিন্তু এই অতিথির প্রতি একটা তুচ্ছ কুকুর, যাকে সে চিনতেও না কখনো, এরকম একটা কুকুরের প্রতি একটা ভালোবাসা, একটা মমত্ববোধের জন্ম নিয়েছে। কেবলই মনে হতে লাগলো, অতিথি আজ ফিরে গিয়ে দেখবে লোহার গেট বন্ধ, ঢুকবার জন্যই। পথে দাঁড়িয়ে দিন 2 তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে খুঁজে দেখবে আমার ঘরটা, উপরে ঘরে যেয়ে দেখবে যে আমি আছি কিনা। নিস্তব্ধ মানে হচ্ছে শান্ত, একদম চুপচাপ, শব্দহীন। মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর, এরকম একটা সময়ে সে যেয়ে দেখবে। এখানে মাঝখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, সেটা হচ্ছে চাকর বাকর বা যারা এসেছিল সবাইকে কিন্তু বকশিস দেওয়া হয়েছিল। একটা লেখক যেহেতু তিনি চলে যাচ্ছেন, আমাদের দেশেও দেখো কিন্তু এই কালচার আছে, যে কেউ একজন আসছিল, চলে যাওয়ার সময় সে কিন্তু সবাইকে একটু বকশিস দিয়ে যায়, এরকম উপহার দিয়ে যায় কিছু একটা। তো সেরকম দিচ্ছিল, সবাই কিন্তু বকশিস পেল, কিন্তু বকশিস পায়নি হচ্ছে আমাদের যে এই অতিথি কুকুরটা, এই অতিথিকে কিন্তু কোনো রকম কোনো বকশিস ওই দিন দেওয়া হয় নাই। মানে এটা আসলে লেখক আসলে খুব স্মৃতিকাতর হয়ে এই লেখাটা লিখেছেন, এবং অতিথির প্রতি তার যে মমত্ববোধ ছিল, তার যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার কিন্তু একদম খুব প্রবলভাবে একটা বহিঃপ্রকাশ আমরা এখানে দেখতে পেয়েছি। কবিতাটা পড়া শেষ, এখন চল আমরা একটু পাঠের উদ্দেশ্য আর পাঠ পরিচিতি নিয়ে একটু কথা বলি।
হ্যাঁ, এই গল্পটা পড়ার উদ্দেশ্য কী ছিল, তোমাদের বইয়ে কেন এই গল্পটা রাখা হয়েছে? উদ্দেশ্যটা হচ্ছে, এখান থেকে এমসিকিউ আসতে পারে কি, এই গল্প পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে। মানে তোমরা হচ্ছে একটা প্রাণী, যে হচ্ছে একটা অবলা প্রাণী, কুকুর, বিড়াল বা গরু, ছাগল, এরকম যারা নিরীহ প্রাণী থাকে তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি জন্মাবে। এটা হচ্ছে এই গল্পটা তোমাদের বইয়ে অন্তর্ভুক্ত করার একটা লক্ষ্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা এটা পাঠ পরিচিতির একটা অংশ, যে কি এই গল্পটার মূল নাম ছিল কি বাবা? এই গল্পের মূল নাম ছিল হচ্ছে দেওঘরের স্মৃতি। গল্পের নাম ছিল আসলে দেওঘরের স্মৃতি। সেই গল্পটাকে নাম চেঞ্জ করা হয়েছে অতিথির স্মৃতি, আর হচ্ছে একটু পরিমার্জন করা হয়েছে, কিছু পরিবর্তন আনা হয়েছে। কেমন? গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে, ঈষৎ মানে হচ্ছে সামান্য, খুব সামান্য কিছু পরিবর্তন এনে কি করা হয়েছে, এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সাথে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এই গল্পের বিষয়। তাহলে এই গল্পের বিষয় কি? একটা অবলা প্রাণী আর একজন অসুস্থ মানুষ, তাদের কয়েকদিনের পরিচয় এবং তাদের মধ্যে গড়ে ওঠা মমত্বের সম্পর্ক, সেটাই এই গল্পের উপজীব্য। আসো কিছু এমসিকিউ আমরা সলভ করে দেখি পারছি কিনা। অতিথির স্মৃতি গল্পে একটু দেরি করে আসতে হচ্ছে একজোড়া হলুদ রঙের বেনেবৌ পাখি, যারা হচ্ছে দেয়ালের পাশে ইউক্যালিপটাস গাছের উঁচু ডালটাতে বসে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, বেনেবৌ পাখি, যারা মাঝখানে 2 দিন আসে নাই দেখে লেখক খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন। অতিথির স্মৃতি গল্পে কোন পাখির উল্লেখ নেই? ময়নার উল্লেখ নেই। দোয়েল, শালিক, বুলবুল, এই 3টার উল্লেখ আছে, ময়না পাখির উল্লেখ নেই, ময়না পাখির উল্লেখ নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় দিদি, মেজ দিদি, রামের সুমতি, এরকম অসংখ্য অসংখ্য অসাধারণ উপন্যাস কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। তো বড় দিদি, বা ধরো হচ্ছে সবচেয়ে ফেমাস বড় দিদি না, সবচেয়ে ফেমাস যদি আমি বলি ধরো হচ্ছে দেবদাস, এটা সবচেয়ে ফেমাস। কিন্তু এরপরে যদি আমি আর 4-5টার কথা তোমাকে বলতে বলি, তার মধ্যে অবশ্যই বড়দিদি থাকবে, যেটা 1907 সালে কোথায় প্রকাশিত হয়েছিল? ভারতী পত্রিকায়। 1907 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। অতিথির উপবাস মানে অতিথির না খেয়ে থাকার কারণ কি? এই যে চাকররা যে সবাই মালির বউয়ের প্রতি অতিরিক্ত দরদ দেখিয়েছে, তাকে সব খাবার দিয়ে দিয়েছে, লেখককে দেয় নাই, মানে সরি অতিথিকে দেয় নাই। এটাই হচ্ছে মূল কারণ কি, চাকরদের মালি বউ প্রীতি, মানে মালি বউয়ের সাথে ভালোবাসার যে সম্পর্ক, একটা হৃদ্যতার যে সম্পর্ক, সুসম্পর্ক, সেটার কারণে। কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে এসেছিল? কুকুর বা অতিথি। কেন? কারণ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তাকে খাবার দেওয়া হচ্ছিল না, এটাই কারণ। তাহলে কুকুর। অল্প বয়সী মেয়েরা মোজা পরতো কেন? দেখো, এই যে আমি বললাম না যে হচ্ছে ভিটামিন B1 এর কারণে, ভিটামিন B1 বা যেটা আমরা বলি থায়ামিন, এটার অভাবের কারণে যে বেরি রোগ হয়, বেরি রোগ হলে পাটা ফুলে যায়, এই পা ফুলে যাওয়ার লজ্জা ঢাকবার জন্য তারা মোজা পরতো। অতিথির স্মৃতি গল্পের মূল নাম হচ্ছে দেওঘরের স্মৃতি, যেটা আমি তোমাকে পাঠ পরিচিতিতে এইমাত্রই দেখালাম। কি নাম? মূল নামটা হচ্ছে দেওঘরের স্মৃতি। বেনেবৌ পাখির জোড়া ছিল হচ্ছে হলুদ রঙের, ওই যে ইউক্যালিপটাসে বসতো, দেরি করে আসতো, মাঝখানে 2 দিন ছিল না। দেখো, একটা জিনিস এই গল্পে খুবই ভালো, যে এই গল্পে সব কিছু হচ্ছে 2 দিন। পাখি 2 দিন আসে নাই, 2 দিন পরে তারা ফিরে এলো, লেখক 2 দিন নামতে পারেন নাই, লেখক হচ্ছে 2 দিন বাসা থেকে নামতে পারেন নাই, আবার চলে যাওয়ার আগেও লেখক হচ্ছে নানান ছুতায় দিন 2 এরকম করে তিনি পিছিয়েছেন। তো সব কিছু এই গল্পের মধ্যে 2 দিনের বেশি কোনো কিছু নাই, সব কিছু হচ্ছে 2 দিন করে। অতিথির স্মৃতি গল্পে কখন থেকে ওই যে গলা ভাঙা সুরে একজন ভজন করতে থাকে, সে হচ্ছে কখন থেকে? রাত 3টা থেকে গলা ভাঙা সুরে ভজন করতে থাকে। এরপরে আসতে হচ্ছে সবার আগে কোন পাখি? দোয়েল পাখি, তারপরে একে একে বাকি পাখিগুলো, আর সবার শেষে আসতে হচ্ছে একজোড়া হলুদ রঙের বেনেবৌ। অতিথির স্মৃতি গল্প পাঠ মানে গল্পটা পড়ে আমাদেরকে কোন বোধে আমরা, কোন মানে অনুভূতিটা আমরা বুঝতে পারি, কোন শিক্ষাটা আমরা পাই, কোন বোধে আমরা উদ্বুদ্ধ হচ্ছি? আমাদের বোধটা হচ্ছে মানবিকতা বোধ। কিসের প্রতি মানবিকতা? মানবিকতা হচ্ছে আমাদের প্রাণী হত্যা থেকে আমরা যে দূরে থাকবো, যে প্রাণী হত্যা নীতি না, এটা প্রাণী হত্যা না করার নীতি, যেটা হচ্ছে মানবিকতা বোধ। কুকুরকে আমরা হত্যা করার তো কোনো প্রসঙ্গই আসে না, আমরা তাদের উপরে অত্যাচার করবো না, জুলুম করবো না, বরং তাদের প্রতি আমরা সহানুভূতিশীল থাকবো, তাদের প্রতিও আমরা মানবিকতা দেখাবো, যেমনটা আমরা মানুষের প্রতি দেখাই। প্রাচীরের ধারে ছিল হচ্ছে ইউক্যালিপটাস গাছ। প্রাচীরের ধারে ছিল কোন গাছ? ইউক্যালিপটাস গাছ। ওই যে আমি বললাম, যেটা বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে, ইউক্যালিপটাস গাছ। শরীর খারাপ করায় লেখক, বললাম না সব কিছু এই গল্পে সব হচ্ছে 2 দিন, এই গল্পে সব কিছু হচ্ছে 2 দিন। শরীর খারাপ করায় লেখক 2 দিন নামতে পারেন নাই, পাখি 2টা 2 দিন পরে ফিরে এসেছিল, আবার লেখক বাড়ি ফিরে যাওয়ার আগেও 2 দিন নানান ছুতোয় দেরি করেছিলেন।
বাড়তি খাবারের প্রবল অংশীদার ছিল হচ্ছে মালিনী, মানে হচ্ছে মালির বউ, মালিনী হচ্ছে বাড়তি খাবারের প্রবল অংশীদার ছিল। অতিথির স্মৃতি গল্পে কোন গাছটি পথের ধারে, আচ্ছা দেয়ালের পাশে ছিল কোনটা, দেয়ালের পাশে ছিল হচ্ছে ইউক্যালিপটাস, দেয়ালের ধারে হচ্ছে কোনটা, দেয়ালের ধারে ইউক্যালিপটাস, দেয়ালের ধারে, দেয়ালের ধারে ছিল হচ্ছে ইউক্যালিপটাস, আর পথের ধারে ছিল হচ্ছে অশ্বত্থ। এটা হচ্ছে পথের ধারে, এটা হচ্ছে পথের ধারে, পথের ধারে ছিল হচ্ছে মানে ধারে মানে হচ্ছে পাশে, পথের পাশে ছিল কোনটা, অশ্বত্থ গাছ। অশ্বত্থ বানানটা ভুল হয়েছে, এটা হচ্ছে তয় থ, হ্যাঁ অশ্বত্থ। লেখকের সবচেয়ে দুঃখ হতো কাকে দেখে, আচ্ছা এটা আমরা আজকে পড়ি নাই, এটা হচ্ছে দরিদ্র ঘরের মেয়েটিকে। আচ্ছা ওই যে লেখক যেসব অসুস্থ রোগীকে যেতে দেখতেন তাদের মধ্যে একজন মাঝামাঝি 20-25 মানে 25 বছর আরাউন্ড বয়স্ক একটা নারী ছিলেন, যার বেশ কয়েকটা বাচ্চা নিয়ে তাকে যেতে খুবই কষ্ট হতো এবং তার শরীর এরকমভাবে ভেঙে গিয়েছিল যে লেখকের দেখে ব্যাপারটা খুবই কষ্ট লাগতো। এইটা হচ্ছে গল্পের কাহিনী। এখানে এটা মালিনীকে দেখে না বাবা, এটা উত্তরটা ভুল আছে, এটা উত্তরটা মালিনীকে না, এটা সঠিক উত্তর হবে হচ্ছে এটা, দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের সবচেয়ে কষ্ট হতো। সো আমরা এমসিকিউ সবগুলোই সলভ করতে পারছি। এখন চল আমরা একটু সিকিউ ট্রাই করে দেখি যে আমরা সিকিউ সলভ করতে পারছি কিনা। বড় দিদি উপন্যাস কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, কেবলই বললাম যে কোন পত্রিকার নাম হচ্ছে ভারতী, সাল কত, 1907 সালে, 1907 সালে কোন পত্রিকা, ভারতী পত্রিকা, ভারতী। চাকরদের দরজা খোলার শব্দ শুনে অতিথি পালিয়েছিল কেন, এটা তোমাকে একটা জ্ঞানমূলক অংশ লিখতে হবে। জ্ঞানমূলক অংশ কিভাবে লেখে, এক লাইনে, যেটা লেখার কারণে তুমি 1 নাম্বার পাবা। আর অনুধাবনমূলক অংশ, তোমরা এটা কি জানো যে জ্ঞানমূলক, এই যে ক নাম্বার যে প্রশ্ন, এটা শুধু জ্ঞানমূলক, এক লাইনে লিখতে হবে, এক বাক্যে লিখতে হবে। আর এই যে খ নাম্বার প্রশ্নে 2টা অংশ থাকবে, খ নাম্বার প্রশ্নে 2টা অংশ থাকবে। একদম শুরুতে তুমি এক লাইনে একটা জ্ঞান লিখবা, জ্ঞান লেখার জন্য তুমি 1 নাম্বার পাবা। একদম শুরুতে তুমি এক লাইনে একটা জ্ঞান লিখছো, এটার কারণে তুমি 1 নাম্বার পাবা, এটার জন্য 1 নাম্বার পাবা। আবার অনুধাবন অংশ তোমাকে একটা লিখতে হবে, অনুধাবন অংশের জন্য তুমি কতটুকু লিখবা, অনুধাবন অংশের জন্য 3 থেকে 6টা বাক্য, অনেক 6টা বাক্য অনেক বেশি, 3, 4, 5টা বাক্য লেখো। এটার জন্য তুমি পাবা কতটুকু, এটার জন্য তুমি পাবা 1 নাম্বার। তাহলে এই 2টা মিলায়ে হচ্ছে তুমি পাবা হচ্ছে খ নাম্বার প্রশ্নের জন্য 2 নাম্বার। তাহলে একদম শুরুতেই তোমাকে লিখতে হবে পূর্বের অভিজ্ঞতা লব্ধ, মানে বা এত কঠিনে যাইতে হবে না, তুমি বলবা যে যেহেতু চাকরদের হাতে এর আগে অতিথি মার খেয়েছে, সেই ভয় থেকে চাকরদের দরজা খোলার শব্দ পেয়ে অতিথি পালিয়ে গিয়েছে। জ্ঞানটা শেষ, যে কি ভয় এসে পালিয়েছে, বা সহজে বলো যে চাকরদেরকে ভয় পেয়ে অতিথি দরজা খোলার শব্দ শুনে পালিয়েছিল। শেষ। এখন অনুধাবন অংশে এসে তুমি বলো, অনুধাবন অংশে এসে তুমি বলবা যে কাহিনীটা আসলে কি ছিল। কাহিনীটা এরকম ছিল যে লেখক অতিথিকে বাসায় নিয়ে এসেছিল, খেতে দিতে বসছিল, কিন্তু ওই যে খাবার বেঁচে যেত, ওইটা আসলে কে খাইতো, এটা নিয়ে যেত কে, মালিনী। তো যেহেতু লেখকের এই যে অতিথি এসে মালিনীর খাবারে ভাগ বসাচ্ছিল, মালিনী এটা করতে চাচ্ছিল না, তাই সে অতিথিকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এবং এই কাজটার সাথে চাকরদেরও কিন্তু সায় ছিল, মানে চাকররা মালিনীর পক্ষে ছিল যে এই কুকুরটাকে আমরা সহ্য করবো না, বের করে দাও। তো তার মানে হচ্ছে এই কুকুরটার প্রতি চাকররা কেমন বিরূপ ছিল। এটার কারণে কুকুরটা তাদেরকে দেখে ভয় পেত যে এরা আমাকে হয়তো আবার মারবে, আবার হয়তো আমাকে মেরে বের করে দিবে। এই ভয় থেকে সে তাদের আসতে দেখে ছুটে পালিয়েছে। তাহলে অনুধাবন অংশে এরকম 4 থেকে 5টা বাক্য লিখলেই অনেক বেশি হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি নিশ্চিত 2 নাম্বার পাচ্ছ। প্রয়োগটা চলো আমরা দেখি, আমরা উদ্দীপকটা পড়ি। ভার্সিটির ক্লাস শুরু হয়ে যাওয়ায় ফারহান ঢাকা চলে যাচ্ছে। ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তে সে দেখে টমি তার বগির জানালার দিকে তাকিয়ে আছে। মাত্র মাসখানেক আগে এই কুকুরটা তাদের বাড়িতে আসে। অত্যন্ত ক্ষুধার্ত মনে হওয়ায় ফারহান কুকুরটাকে খাবার দিয়েছিল, আর সেই থেকেই কুকুরটা সারাক্ষণ তার আশেপাশে ঘুরঘুর করে। ফারহানের কেমন মায়া পড়ে যায় কুকুরটার উপর। সে নিয়মিত ওকে খাবার দিতে যায় আর আদর করে ওর নাম দেয় টমি। আচ্ছা, তার মানে এখানে খুব সুন্দর একটা হৃদ্যতার সম্পর্ক। তাহলে উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পের প্রতিফলিত দিকটি কি? প্রতিফলিত দিকটি হচ্ছে মানবিকতা বোধ বা পশুর প্রতি ভালোবাসা। তাহলে এখন প্রয়োগ অংশে কি লিখতে হয় তোমরা জানো আমার ধারণা। প্রয়োগ অংশে কি, প্রয়োগ অংশের জন্য একটা জ্ঞান থাকবে 1 লাইনের, একটা অনুধাবন থাকবে 4 থেকে 5 বাক্যের, আর একটা প্রয়োগ থাকবে, প্রয়োগও এরকম 4 থেকে 5 বাক্য। প্রয়োগের জন্য তুমি আবার হচ্ছে 1টা নাম্বার পাবা, প্রয়োগের জন্য তুমি এরকম 1টা নাম্বার পাবা, এটার জন্য তোমার থাকবে হচ্ছে 1 নাম্বার। তাহলে 3টা মিলাই হচ্ছে 3 নাম্বার। এখানে 3টা আলাদা আলাদা প্যারাগ্রাফ করে লিখতে হবে, 3টা আলাদা অনুচ্ছেদে লিখবে। জ্ঞানে লিখো যে জ্ঞানটা কি, জ্ঞান হচ্ছে একদম 1 বাক্যে মূল উত্তর যে কি, গল্পের প্রতিফলিত দিকটি কি, সেটা হচ্ছে পশুর প্রতি ভালোবাসা বা পশুর প্রতি মমত্ববোধ। তাহলে তুমি বলো যে উদ্দীপকে
অতিথির স্মৃতি গল্পের প্রতিফলিত দিকটি হচ্ছে পশুর প্রতি ভালোবাসা। এই যে এই একটা লাইন লেখার কারণেই কিন্তু তুমি 1 নম্বর পেয়ে যাচ্ছ। এরপরে আসো অনুধাবন অংশ। অনুধাবন অংশে কি অনুধাবনে বলতে হচ্ছে গল্পটা থেকে, উদ্দীপক থেকে না, কিন্তু উদ্দীপক হচ্ছে প্রয়োগে, উদ্দীপকের কথা তুমি বলবা প্রয়োগে। অনুধাবন অংশে তুমি বলো, তুমি একসাথে মিশিয়েও লিখতে পারো, বাট পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য এভাবে আলাদা আলাদা লেখাটা ভালো। অনুধাবন অংশে তুমি কি লিখবা? অনুধাবন অংশে এসে তুমি লিখো যে আমরা অতিথির স্মৃতি গল্পে দেখতে পাই কি কি ঘটনা ঘটেছিল, যে লেখক তিনি রাস্তার বাইরে বসেছিলেন, হাঁটতে বের হলেন, তার সাথে একটা কুকুরের দেখা হলো, তার প্রতি মায়া জন্মায় গেল কিভাবে কিভাবে, এবং শেষে যাওয়ার সময় তিনি খুবই স্মৃতিকাতর হয়ে পড়লেন। তাহলে একটা ভালোবাসা একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। এখন প্রয়োগ অংশে তুমি বলো যে ঠিক একইভাবে আমরা উদ্দীপকেও দেখতে পাই। উদ্দীপকে কি দেখতে পেয়েছো সেটা বলো। তাহলে তুমি বলো যে সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে কি? সাদৃশ্যপূর্ণ দিক হচ্ছে আমরা উদ্দীপকেও দেখছি একটা অবলা প্রাণী, একটা পশু, একটা জন্তু, জন্তু আসলে বলো না, জন্তু ইন আ নেগেটিভ সেন্স। আচ্ছা, তুমি বলো যে একটা পশুর প্রতি হঠাৎ মানে মেশার কারণে, মানুষের মেশার কারণে একটা যে মমত্ববোধ সৃষ্টি হয়েছে, সেই উভয় মানে দুটোতেই আমরা উদ্দীপকেও এবং অতিথির স্মৃতি গল্প দুটিতেই আমরা এই নমুনা দেখতে পাই। তাই আমরা বলতে পারি যে কি বলতে পারি? আমরা বলতে পারি যে হচ্ছে উদ্দীপকে অতিথির স্মৃতি গল্পের প্রতিফলিত দিকটি হচ্ছে প্রাণীর প্রতি ভালোবাসা। এখন চলো আমরা উচ্চতর দক্ষতার প্রশ্নটা দেখি। বলছে উদ্দীপকটি অতিথির স্মৃতি গল্পের সমগ্র ভাবকে ধারণ করে না, মন্তব্যটির যথার্থতা বিচার করো। মন্তব্যটির যথার্থতা বিচার করো, এইটার মানে কি দেখো। আচ্ছা, এখানে সাদৃশ্য, আচ্ছা গল্পের প্রতিফলিত দিক মানে উদ্দীপকে কোনটা ফুটে উঠেছে কোনটা? প্রাণীর প্রতি ভালোবাসা। এখন বলছে যে উদ্দীপকে গল্পের সমগ্র ভাব মানে সব ভাব, মানে গল্পে যা যা কিছু ছিল সব কিছু গল্পটাতে আসে নাই, তোমাকে এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তুমি যদি একমত থাকো তাহলে তুমি বলো যে উদ্দীপকটি অতিথির স্মৃতি গল্পের সমগ্র ভাবকে ধারণ করে না, উক্তিটি যথার্থ। এই কথাটা লেখার কারণেই তুমি 1 নাম্বার পাবা। মানে এখানে যা বলা আছে, তুমি যদি বলো যে হ্যাঁ এই কথাটা ঠিক, বা তুমি বললে এই কথাটা ঠিক না, এই কথা লিখবার কারণেই তুমি 1 নাম্বার পাবা। কেন? কারণ আমরা একটা স্ট্রাকচার দেখেছি। স্ট্রাকচারটা কি বাবা? স্ট্রাকচার হচ্ছে জ্ঞান থাকবে, অনুধাবন থাকবে, প্রয়োগ থাকবে, আর লাস্টে আবার কি থাকবে? একটা উচ্চতর দক্ষতা, একটা উচ্চতর দক্ষতা। এই উচ্চতর দক্ষতাতেও তোমাকে এরকম 3-4টা লাইন লিখতে হবে। এটার কারণে তুমি 1 নাম্বার পাবা। তাহলে ঘ নাম্বার প্রশ্নে 1, 2, 3, 4 এরকম নাম্বার তোমার জন্য থাকছে। এখন জ্ঞানে তুমি বলো যে হ্যাঁ সঠিক, মানে পুরো যে সমগ্র ভাব সেটাকে ধারণ করছে না। কেন ধারণ করছে না সেই জাস্টিফিকেশন তোমাকে দিতে হবে হচ্ছে খ নাম্বারে এসে। তুমি বলো আমরা যখন এই গল্পটা পড়েছি আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি পশুপ্রেম, পশুপ্রেম বা মানবিকতা, পশুপ্রেম বা মানবিকতা, আমরা দুইটাই লিখি, পশুপ্রেম বা মানবিকতা, প্রাণীর প্রতি মানবিকতা, এইটা আমরা পেয়েছি। ঠিক আছে, পেয়েছি। আবার দেখো আমরা কিন্তু পশুর প্রতি নির্মমতা এটাও দেখেছি। পশুর প্রতি ওই যে কুকুরটাকে যে মেরে বের করে দিয়েছে, এটা গল্পের মধ্যে ছিল না, তার মানে পশুর প্রতি নির্মমতাও আমরা দেখেছি, প্রাণীর প্রতি নির্মমতাও আমরা দেখেছি। আবার আমরা শেষে প্রাণীর প্রতি স্মৃতি কাতরতায়, যে লেখক যে অনেক দিন পরে সেই গল্পটা লিখছেন এবং তিনি যে চলে যাওয়ার সময় অতিথিকে নিয়ে স্মৃতি কাতর হচ্ছেন, সেই স্মৃতি কাতরতার বিষয়টাও কিন্তু আমরা উদ্দীপকের মধ্যে দেখলাম না। স্মৃতি কাতরতা, স্মৃতিকাতরতা। আরেকটা জিনিস যেটা আমি আজকের ক্লাসে আলোচনা করিনি, দেখো বলেছিলাম, আমি একটু বলেছিলাম যে কি গৃহস্থ ঘরের মানে গৃহস্থ মধ্যবিত্ত ঘরের মেয়েরা বা গৃহস্থ মধ্যবিত্ত ঘরের বউরা সবচেয়ে বেশি অসুস্থ। এই যে আমাদের যে সামাজিক বাস্তবতা, আমাদের যে গৃহস্থ পরিবারগুলো আছে বা আমাদের যে মধ্যবিত্ত পরিবারগুলো আছে, সেখানে নারীদের উপর যে বেশি অত্যাচার হয়, তাদেরকে বেশি পরিশ্রম করতে হয়, তারা সেরকম একটু বিশ্রাম নিতে পারে না, বা তাদের হচ্ছে সামাজিক অবস্থানটা সেভাবে এখনও যে তৈরি হয়ে ওঠেনি যে তারা হচ্ছে এই কাজগুলো ভাগ করে করবে, বা তাদের নিজেদের মধ্যে যে সচেতনতা তৈরি হবে মানে একদম সামাজিক স্তরে, তাদের মধ্যে না সামাজিক স্তরে, এই বিষয়টা কিন্তু ওঠেনি। তো এই যে নারীদের প্রতি একটা সফট কর্নার, সেই জিনিসটা কিন্তু আমরা এটার মধ্যে দেখেছিলাম। মধ্যবিত্ত নারীদের জীবন সংগ্রাম। আচ্ছা, শুধু এইটাই না, মধ্যবিত্ত নারীদের জীবন সংগ্রাম। ওই যে আরেকটা দেখো 24-25 বছর বয়স্ক যে মেয়েটা, জীবন সংগ্রাম, তার অনেকগুলো বাচ্চা, সে অনেকগুলো বাচ্চাকে একা একা সামলে নিয়ে যাচ্ছে, এই টাইপের বিষয় কিন্তু এখানে উদ্দীপকে আসে নাই। তো চলো আমরা এখন বলি যে তাহলে জ্ঞানে বললাম যে হচ্ছে এটা ধারণ করে না, উক্তিটি যথার্থ। অনুধাবনে এসে বলবো আমরা উদ্দীপকে না, আমরা কবিতা, আমরা গল্পটাতে কি দেখতে পাই? একদম প্রথমে আমরা মধ্যবিত্ত ঘরের নারীদের জীবন সংগ্রাম দেখেছি, দ্বিতীয়ত আমরা পশুর প্রতি ভালোবাসা দেখেছি, এর বিপরীতে চাকর এবং মালিনীর দ্বারা পশুর প্রতি নির্মমতাও আমরা দেখেছি, এবং সবশেষে আমরা কি দেখলাম? এই যে অবলা প্রাণীটা, তার প্রতি লেখকের যে ভালোবাসা, স্মৃতিকাতর হয়ে আছেন তিনি, সেই স্মৃতিকাতর তার বহিঃপ্রকাশ।
অনুধাবনে তাহলে তুমি অনেকগুলা কথা বললা যে এগুলো এগুলো আমরা পেয়েছিলাম। এখন তুমি প্রয়োগ অংশে আসো। প্রয়োগে কি? প্রয়োগেও তোমাকে বলতে হবে উদ্দীপক থেকে। তুমি বলো যে উদ্দীপকে আমরা কি দেখলাম? উদ্দীপকে আমরা শুধু পশু প্রেম বা মানবিকতা, পশুর প্রতি ভালোবাসা এইটা আমরা দেখতে পেলাম, তাই না? বলো এটা না? হ্যাঁ, এটা আমরা দেখেছি। এখন উচ্চতর দক্ষতা অংশে এসে বলো যে যেহেতু আমরা গল্পটিতে এটি 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 যে 4-5টা আমরা মূল ভাব দেখতে পেয়েছি, কিন্তু আমরা উদ্দীপকটিতে শুধু একটি ভাবের প্রকাশ ঘটতে দেখেছি, যেটি কিনা হচ্ছে পশুপ্রেম এবং মানবিকতা। সেই অর্থে আমরা বলতে পারি উদ্দীপকটিতে গল্পটির অন্যতম 3টি প্রধান ভাব, যেমন মধ্যবিত্ত নারীদের জীবন সংগ্রাম, পশুর প্রতি নির্মমতার দিকটি এবং লেখকের স্মৃতিকাতরতা, এই 3টি বিষয় ফুটে ওঠেনি, যার আলোকে আমরা সিদ্ধান্ত নিতে পারি উদ্দীপকটি অতিথির স্মৃতিগল্পের একটি খণ্ডিত ভাবকে ধারণ করেছে, বরং সমগ্র ভাবকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। আশা করি তুমি জিনিসটা বুঝতে পেরেছো যে এরকম একটা স্ট্রাকচার নিয়ে তোমাকে লিখতে হবে। এই স্ট্রাকচারটা হচ্ছে আদর্শ। কি? 1 লাইনের জ্ঞান, 4-5 বাক্যের অনুধাবন, 4-5 বাক্যের প্রয়োগ, 3-4 বাক্যের উচ্চতর দক্ষতা। এইভাবে যদি তুমি তোমার পরীক্ষায় গুছিয়ে লিখতে পারো, একদম সত্যি কথা আমি তোমাকে বলি, তুমি হয়তো 10-এ 10ও পেয়ে যেতে পারো। যদি তুমি এভাবে গুছিয়ে লিখতে পারো, প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় যে এখানে তুমি এই কথা লিখেছো, এখানে তুমি এই কথা লিখেছো, এখানে তুমি এই কথা লিখেছো, তাহলে কিন্তু তুমি 10-এ 10ও পেয়ে যেতে পারো। এবং আমি তোমাকে সত্যি কথা বলি, তোমাদের ঠিক আগের ব্যাচে যে ভাইয়া আপুরা ছিল তাদের অনেকের খাতা কিন্তু আমি দেখেছিলাম, এবং সেখানে অনেককে কিন্তু আমি 10-এ 10 দিয়েছি। তাদের অনেককে কিন্তু আমি 10-এ 10 দিয়েছি। তোমাদের পরীক্ষা যে নেওয়া হয়েছিল সেখানে আমি কিন্তু ভালো স্কোর অনেকেই করেছে। আবার অনেকে আছে তারা পেজের পর পেজ লিখেছে, তারা আমার কাছে হচ্ছে 10-এ 6-7 এরকম করে পাচ্ছে। তো আমার মনে হয় তুমি যদি এই স্ট্রাকচারটা বুঝতে পারো, এভাবে যদি তুমি লিখতে পারো, তাহলে একটা ভালো স্কোর তোমার পক্ষেও করা সম্ভব হবে। আসো আমরা আগাই। পাণ্ডুর, পাণ্ডুর শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে, ধূসর, মলিন। কি? ফ্যাকাশে, একটু সাদা সাদা, চেহারাটা একটু কেমন ধূসর হয়ে গেছে। পাণ্ডুর কি? ফ্যাকাশে বা মলিন, মলিন বা কি? ধূসর। ফ্যাকাশে, মলিন বা ধূসর। ফ্যাকাশে, মলিন বা ধূসর। লেখক দেওঘরে কেন গিয়েছিলেন? এই যে গিয়েছিলেন কেন, এক কথায় যেটা বলবা সেটা হচ্ছে তোমার জ্ঞান। কেন গিয়েছিলেন? চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের উদ্দেশ্যে। চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের উদ্দেশ্যে, বায়ু পরিবর্তনের উদ্দেশ্যে লেখক দেওঘরে গিয়েছিলেন। এটা তোমার জ্ঞান হয়ে গেল। এখন অনুধাবন অংশে তুমি এসে কি বলবা? লেখক দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার কারণে তৎকালীন চিকিৎসা পদ্ধতি অনুযায়ী বায়ু পরিবর্তন করা, যেটা খুবই বিখ্যাত একটা পদ্ধতি, যে এখানে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে গেলে শরীরে আরেকটু স্বস্তি বোধ হওয়া, এই সম্ভাবনার জায়গা থেকে লেখকের চিকিৎসক তাকে দেওঘরে, যেটা তুমি উল্লেখও করতে পারো যে ঝাড়খণ্ড রাজ্যের একটা শহর আছে, এটা কিন্তু একটা তীর্থস্থান, এটা একটা তীর্থস্থানও আচ্ছা, এরকম একটা জায়গাতে তাকে হচ্ছে বায়ু পরিবর্তন করে বা পরিবেশ পরিবর্তন করে সেখানে থাকার পরামর্শ দিয়েছিলেন। এখন উদ্দীপকে লোপার মধ্যে অতিথির স্মৃতিগল্পের কোন চরিত্রটি পাওয়া যায়? চল আমরা পড়ি। লোপা কবুতর খুব ভালোবাসে। তার 2টো কবুতর আছে, একটির নাম হীরা, অন্যটির নাম মানিক। হীরা মানিক বলে ডাকলেই উড়ে এসে লোপার হাড়ে মাথায় বসে, বাকবাকুম বাকবাকুম শব্দ করে, নিজের হাতে ওদের খাইয়ে দেয় লোপা। লোপার মা বলে, এই কবুতর নিয়ে এত বাড়াবাড়ি আমার ভালো লাগে না। মার কথা শুনে চুপ করে থাকে লোপা। দেখো উদ্দীপকে লোপার মধ্যে তাহলে কোন চরিত্রটা? লেখকের চরিত্রটা। উদ্দীপকে লোপার মধ্যে হচ্ছে লেখকের চরিত্র। জ্ঞান দান, তুমি বলো যে জ্ঞানে বলো যে হচ্ছে উদ্দীপকে লোপার মধ্যে অতিথির স্মৃতি গল্পের লেখক চরিত্রটি খুঁজে পাওয়া যায়, কারণ তারা দুজনেই পশুর প্রতি ভালোবাসা দেখায়। তারপর তুমি অনুধাবন অংশে এসে বলো যে আমরা যে কবিতা বলছি কেন বারবার, আমরা যে গল্পটা পড়লাম সেখানে লেখকের ভালোবাসার কি কি নিদর্শন ছিল, তিনি কি পরিমাণ কেয়ার করেছেন প্রাণীটার জন্য, সেটার উল্লেখ। আর প্রয়োগে এসে তুমি বলো ঠিক একইভাবে আমরা উদ্দীপকে দেখতে পাই যে কি লোপা কবুতরটাকে কত যত্ন আত্তি করেছে না। তাহলে এটার আলোকে আমরা বলতে পারি যে লোপা এবং লেখক দুজনের মধ্যেই প্রাণীর প্রতি ভালোবাসার দৃষ্টিকোণ থেকে চরিত্র দুটির মধ্যে মিল রয়েছে। উদ্দীপক ও অতিথির স্মৃতি গল্পের মূল ভাব একই, উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে উক্তিটি যথার্থ। তোমার কাছে যদি এখন মনে হয় যে না উক্তিটি যথার্থ না, তুমি অবশ্যই বলতে পারো যে উক্তিটি যথার্থ না। এটা লিখলেও তুমি নাম্বার পাবা, কিন্তু তোমাকে সেটার জন্য অবশ্যই একটা জাস্টিফিকেশন, একটা যুক্তি দ্বারা করাতে হবে যে এই কারণে আমি বলছি যে যথার্থ না। আমার কাছে মনে হলো যথার্থ বা একই, মূল ভাব একই, ঠিক, উক্তিটি সঠিক। তাহলে এখন আমি বললাম যে
মূল ভাব একই মানে মূল ভাবটা সেম, দুইটা একই কথা বলছে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে দুইটা আসলে একই কথা বলছে। কিছু কিছু ভাব এখানে অনুপস্থিত আছে, কথাটা সত্য, কিন্তু মূল ভাবটা কিন্তু এইটাই যে হচ্ছে মানুষ ভালোবাসবে প্রাণীকে, আর কিছু কিছু মানুষ এসে প্রাণীকে যন্ত্রণা দিবে। তাহলে কি, একটা হচ্ছে কি প্রাণীর প্রতি ভালোবাসা, আর আরেকটা হচ্ছে প্রাণীর প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি। আমরা যে গল্পটা পড়লাম, গল্পে দেখলাম যে হচ্ছে লেখক সে হচ্ছে কি প্রাণীর প্রতি ভালোবাসা দিচ্ছে, লেখক প্রাণীর প্রতি ভালোবাসা দিচ্ছে, আর চাকর বাকর এবং যে মালিনী তারা হচ্ছে প্রাণীর প্রতি বিরূপ আচরণ করছে। ঠিক একইভাবে আমরা উদ্দীপকেও দেখতে পাচ্ছি যে লোপা, সেই লোপা হচ্ছে প্রাণীটাকে ভালোবাসছে, আর লোপার যে মা তিনি প্রাণীটার প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন যে তুমি কবুতর নিয়ে এত বাড়াবাড়ি করতেছো, কারণ এগুলো এদেরকে নিয়ে এত এরকম করার কি আছে। তাহলে এটা একটা বিরূপ দৃষ্টিভঙ্গি। কিন্তু যদিও এটা অবশ্য এতটা সিরিয়াস না, আগে কি হচ্ছে কুকুরটাকে মেরে বের করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু এটা হয়নি। তুমি উল্লেখ করে দিতে পারো যদিও ভাবগত দিক দিয়ে উভয়ই সমান, কিন্তু এখানে গভীরতার দিক দিয়ে ভিন্নতা আছে। যেখানে আমরা গল্পটাতে দেখেছিলাম যে প্রাণীটার প্রতি মারধর করা এবং নির্যাতন করা হচ্ছে, সেখানে আমরা উদ্দীপকে প্রাণীর প্রতি দৃশ্যমান কোনো নির্যাতনের ঘটনা দেখতে না পেলেও প্রাণীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিষয়টি কিন্তু এখানে স্পষ্টরূপে প্রতিভাত হয়েছে, মানে ফুটে উঠেছে। এখন উচ্চতর দক্ষতায় আসো, এসে বলো যেহেতু আমরা উদ্দীপকে এটা দেখতে পেয়েছি এবং গল্পে আমরা এটা দেখতে পেয়েছি যার মধ্যে ভাবগত সাদৃশ্য বিদ্যমান আছে, যদিও এটার মধ্যে গভীরতার দিক দিয়ে ভিন্নতা বিদ্যমান, যেটা আমরা একটু আগে বললাম। তুমি এখানে বললো এটা আরো ভালো, আমি যেটা বললাম যে হচ্ছে এখানে গভীরতাটা কম, আগেটাতে মাইট দিস আর এটাতে জাস্ট বলছে যেটা ভালো না, এরকম কথা তুমি বলো যে যদিও ভাবটা সেমি, মূল ভাব একই, কিন্তু গভীরতার দিক দিয়ে কিছুটা ভিন্নতা উপস্থিত। আসো আমরা নেক্সটে যাই। সবচেয়ে ভরে ওঠে কোন পাখি? সবচেয়ে ভরে ওঠে হচ্ছে দোয়েল, সবচেয়ে ভরে ওঠে হচ্ছে দোয়েল। দোয়েল এসে ডাকাডাকি শুরু করে দেয়, সবচেয়ে ভরে ওঠে দোয়েল। লেখকের অতিথির চোখ দুটো ভিজে ভিজে দেখাচ্ছিল কেন? লেখকের অতিথির চোখ দুটো ভিজে ভিজে দেখাচ্ছিল হচ্ছে কষ্টে অভিমানে লেখকের অতিথির চোখ দুটো ভিজে ভিজে দেখাচ্ছিল। এই কাহিনী আমি বসি অনুধাবন অংশে কি ঘটেছিল সেই জিনিসটা তুমি একটু করে উল্লেখ করো, যে কোন কাহিনীর প্রেক্ষিতে লেখকের অতিথি এই কথা, মানে লেখকের কাছে এরকম মনে হয়েছে। আসো আমরা পড়ি। আচ্ছা, সাদৃশ্য, দেখো তোমরা কিছু ওয়ার্ড হয়তো একটু মিস করো। সাদৃশ্য মানে কি বাবা? সাদৃশ্য মানে হচ্ছে মিল, সাদৃশ্য মানে হচ্ছে মিল, আর বৈসাদৃশ্য মানে অমিল। হ্যাঁ, বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল, বৈসাদৃশ্য মানে, এটা আমি অন্য ক্লাসগুলোতে আর বলবো না, এটা যেহেতু আমি প্রথম এই ক্লাসটাই নিচ্ছি এই জন্য বলে দিচ্ছি। বৈসাদৃশ্য মানে কি বাবা? বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল। আচ্ছা দেখো, গাড়িটা থামতেই লোকটা ছুটে এলো, যেন এক্ষুনি কেঁদে ফেলবে এমন একটা ভাব। ছুটে এসে কেমন করুণ গলায় বলল, আপনাদের কাছে স্যার রক্ত বন্ধ করার কোনো ওষুধ আছে? রীতিমতো অবাক হবার পালা। মেজদা জিজ্ঞেস করলেন, কেন, কি দরকার? স্যার একটা খরগোশ, মানে একটা খরগোশ খুব আঘাত পেয়েছে, খুব রক্ত পড়ছে ওটার পা থেকে, আমি খরগোশটাকে ওখানে রেখে এসেছি স্যার, ওষুধ লাগাতে পারলে হয়তো বাঁচাতে পারতাম। দেখো এই যে উদ্দীপকের লোকটার আকুতির সাথে কার মিল আছে বলতো? কার অনুভূতি? লোকটার এই আকুতি কিসের বহিঃপ্রকাশ? সে প্রাণীকে ভালোবাসে, এটা আসলে আগের গ নাম্বারের মতোই। কি এই অতিথির, এটার সাথে কার অনুভূতির মিল আছে বলতো? অতিথির স্মৃতিগল্পে লেখকের অনুভূতির মিল আছে। লেখকও প্রাণীদের প্রতি খুবই ভালোবাসাময়, লেখক প্রাণীদেরকে ভালোবাসেন। দেখো বেনে বউ পাখি যখন 2 দিনের জন্য হারায় গেল, লেখকের খুব মন খারাপ হলো, তাই না? লেখক চিন্তা করতেছিলেন যে ব্যাধ ধরে নিয়ে গেল কিনা। আবার দেখো এখানেও কিন্তু আমরা সেম জিনিস দেখলাম, যে এখানে আবার আরেকটা জিনিস কি, ওই যে প্রাণীটাকে যখন বের করে দিল কুকুরটাকে, তখন লেখক কষ্ট পেলেন, ওকে নিয়ে আসলেন, আদর যত্ন করে ওকে খাওয়াইলেন, অতিথির মর্যাদা দিলেন। এগুলোর মধ্যে লেখকের মাঝে কিন্তু আমরা একটা মানবিক দৃষ্টিভঙ্গি দেখলাম, এটা আসলে আগের গ নাম্বারের মতোই। এখানেও আমরা সেম জিনিস দেখলাম, যে একটা অবলা প্রাণী সেটা আহত হয়েছে দেখে এই লোকটা কি ব্যাকুল হয়ে গিয়েছে, যে বাঁচানোর জন্য এই করতে হবে সেই করতে হবে, তিনি কিন্তু অনেক চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। সো দুইটা একই জায়গাতে কিন্তু মিল দেখা যাচ্ছে, কার? লেখক আর এখানে যেই লোকটা ছুটে এলো তার মধ্যে মিল বিদ্যমান। গাড়ির, আচ্ছা, প্রেক্ষাপট ভিন্ন হলেও অতিথির স্মৃতিগল্পের মূল সুরই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। উদ্দীপক, হ্যাঁ, মূল সুরই এখানে প্রতিফলিত হয়েছে। কিভাবে মূল সুর? যে একটা প্রাণীর প্রতি ভালোবাসা। প্রেক্ষাপট দেখো দুইটা একদমই আলাদা, কিছুই প্লট মিলতেছে না, কিন্তু মূল সুরটা কি? তুমি বলো যে হ্যাঁ, প্রেক্ষাপট ভিন্ন হলেও অতিথির স্মৃতিগল্পের মূল সুর উদ্দীপকে প্রতিফলিত হয়েছে, উক্তিটি যথার্থ। এই কথা লিখলেই 1 নাম্বার পাবা। তোমার যদি মন চায় যে যথার্থ না, সেটার জন্য তুমি 1 নাম্বার পাবা। যুক্তি লাগবে, যেটাই বলো যুক্তি লাগবে। আচ্ছা, যথার্থ এটা আমি বললাম, তারপরে তুমি অ্যাডও করে দিতে পারো, যেখানে উভয়টিতেই মূল সুরটি হচ্ছে প্রাণীর প্রতি মমত্ববোধ বা প্রাণীর প্রতি ভালোবাসা।
অনুধাবন অংশে আসো। অনুধাবন অংশে এসে তুমি বলো যে তুমি গল্পের মধ্যে কিভাবে দেখলা যে প্রাণীর প্রতি ভালোবাসা। প্রয়োগে বলো ঠিক একইভাবে আমরা উদ্দীপকে এটা দেখতে পাই। উচ্চতর দক্ষতা এসে বলো যদিও আমরা উদ্দীপকের ঘটনা মানে প্রেক্ষাপট দেখেছিলাম এরকম আর মানে গল্পে দেখেছিলাম এরকম, তার মানে এদের মধ্যে প্রেক্ষাপটগত অমিল রয়েছে, কিন্তু এখানে ভাবগত সাদৃশ্য স্পষ্টরূপে বিদ্যমান রয়েছে, যেখানে উভয় লেখারই ভাব বা উভয় রচনারই উদ্দীপক আর গল্প দুটোরই মূল ভাবটি হচ্ছে প্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। এটুকু লিখলে তোমার মানে আমি তোমাকে যেভাবে বললাম, আমি যেই কথাগুলো বলেছি এগুলো যদি তুমি লেখো 3টা সেটের জন্য তুমি 30 নাম্বার পেয়ে যাবা। কিন্তু এরকম তোমাকে গুছিয়ে লিখতে হবে যে জ্ঞানে একটা লাইন, অনুধাবনে 4 থেকে 5টা বা 6টা লাইন, আবার প্রয়োগে 4, 5, 6টা লাইন, আর হচ্ছে উচ্চতর দক্ষতায় আবার হচ্ছে এরকম 3, 4টা লাইন। সো আশা করি যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তার আগে আমি ছোট্ট একটা জিনিস বলে যাব। দেখো তোমরা যে সৃজনশীল লেখো এই জিনিসটা তুমি চাইলে ফলো করতে পারো। আমি একদম প্রথম ক্লাসেই বলে দিই, এটা আমি পরে সাজেশন ক্লাসে বলবো, তার আগে আমি একটু প্রথম ক্লাসেই বলে দিই। সেটা হচ্ছে দেখো, মনে করো তুমি পেজও বাড়াইতে চাও। পেজ অনেক টিচার এরকম আছে যেহেতু অনেক খাতা দেখতে হয়, এটা আসলে টিচারদেরও দোষ না, এটা আমাদের লিমিটেশন একটা, যে অনেক সময় আমাদেরকে আসলে কত লিখেছে স্টুডেন্ট, কতটুকু লিখেছে এই জিনিসটা অনেক সময় ম্যাটার করে, অনেক সময় এই জিনিসটাও ম্যাটার করে, এই জিনিসটা অনেক সময় ম্যাটার করে। ফর এক্সাম্পল এখানে আমি কিছু পেজ নিই, দাঁড়াও একটু আমাকে টাইম দাও, আমি একটু পেজ নিই কয়টা। এটা মনে করো তোমার খাতার এক একটা পেজ, এটা তোমার খাতার এক একটা পেজ। এখন তুমি সৃজনশীল প্রশ্ন লিখবে, আমি তোমাকে বলছি পেজ বাড়াতে হবে না, কিন্তু তোমার আসলে পেজ একটু যদি বাড়ে সেটা খুবই ভালো। এবং কিভাবে তুমি বাড়াতে পারো দেখো, কিভাবে তুমি বাড়াতে পারো দেখো, তুমি সবার আগে লিখবা যে হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর, এরকম 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর এরকম দিলা। তারপরে কি এটা এখানে তুমি লিখলা হচ্ছে ক, এখানে তুমি লিখলা হচ্ছে ক, তোমার সর্বোচ্চ 2 লাইন লাগলো, রাইট? তারপর তুমি এখানে একটু স্পেস দিবা, এখানে একটু জায়গা রাখবা, এখানে একটু খালি রাখবা, একটু ছাকা ছাকা করে লিখলে দেখতে সুন্দর লাগবে এবং টিচারও বুঝতে পারবে যে এটা একটা প্রশ্ন আর এটা আরেকটা প্রশ্ন। এখানে তুমি এসে লিখবা হচ্ছে খ, এখানে তুমি লিখছো হচ্ছে খ। ক্ষয়ের জন্য জ্ঞানমূলক অংশটা সবার আগে এভাবে লিখে ফেলো। তারপরে তোমার ক্ষয়ের জন্য অনুধাবনমূলক অংশটা এখান থেকে তুমি একটু শুরু করো বাট শেষ করো না, এই পর্যন্ত লিখে 2টা লাইন প্লিজ তুমি এই পেজে নিয়ে আসো। কোনো মতে তুমি 2টা লাইন এই পেজে নিয়ে আসো, বা একটা লাইন, বা কোনো 2টা লাইন থাকলে জিনিসটা একটু ভালো দেখাবে, 2টা লাইন থাকলে জিনিসটা একটু ভালো দেখাবে। তারপরে তুমি এখানে শুরু করবা হচ্ছে গ, এখানে আবার একটু স্পেস দাও, এখানে আবার একটু স্পেস দাও, এই জায়গা থেকে তুমি শুরু করবা হচ্ছে গ, এই জায়গা থেকে তুমি শুরু করবা হচ্ছে গ নাম্বার। এবং এই গ নাম্বারটা তুমি লিখবা হচ্ছে গ নাম্বার তুমি 1 পেজে হয়তো হয়ে যাবে, বা তুমি আর একটু বাড়াইলা, এইটুকু তুমি বাড়াইলা, হ্যাঁ। গ নাম্বার তোমার ধরো এটুকু হলো, গ নাম্বার তোমার হলো এটুকু। তারপরে তুমি এই জায়গাটাতে একটু স্পেস দাও, এই জায়গাটাতে তুমি একটু স্পেস দাও। তারপর মানে এটা আসলে তুমি চাইলে যদি আরেকটু লিখে ফেলতে পারো। তুমি যদি এই পর্যন্ত লেখো তাহলে অবশ্যই তুমি নতুন পেজে যে স্টার্ট করবা। তুমি যদি এই পর্যন্ত লেখো তাহলে আর এখানে নতুন কিছু স্টার্ট করবা না, তাহলে তুমি নতুন পেজে যাবা। আর যদি এরকম হয় যে তুমি এই পর্যন্ত লিখছো, রাইট, এই পর্যন্ত যদি লিখো তাহলে তুমি আবার ঘ নাম্বারটা এখানে স্টার্ট করতে পারো। আর যদি এই পর্যন্ত লিখে ফেলো তাহলে আর ঘ নাম্বার স্টার্ট করো না, তুমি এখানে ঘ লিখে কি করবা, ঘ লিখে তুমি যেটা কাজটা করবা, তুমি এই পেজে 3-4টা লাইন লিখবা, এই পেজটা ভরে লিখবা, আর কোনোভাবে একটু টেনে টুনে নিয়ে যে এর পরের পেজটাতেও একটু 2-3টা লাইন একটু লিখবা। দেখো আসলে তুমি এখানে 1.5 পেজ লিখছো, এখানে 1 পেজ লিখছো, এখানে হাফ পেজ লিখছো, এখানে 2 লাইন লিখছো, তাহলে কতটুকু হবার কথা ছিল, কতটুকু হবার কথা ছিল, হওয়ার কথা ছিল 3 পেজ। কোনো মতে 3 পেজ না, কারণ হচ্ছে 1.5 পেজ, 1 পেজ, 2.5 পেজ আর হাফ পেজ আর 1 লাইন, 3 পেজ। কিন্তু দেখো তুমি আসলে 5টা পেজ নিয়ে লিখছো, তুমি আসলে লিখছো 3 পেজ। দেখো আমি বললাম যে এখানে তুমি লিখছো 1.5 পেজ, এখানে লিখছো 1 পেজ, 2.5 পেজ, আর এখানে লিখছো হাফ পেজ, 3 পেজ, আর এখানে 2 লাইন বা 1 লাইন, 1 বাক্য আসলে। তাহলে তোমার আসলে হওয়ার কথা ছিল 3 পেজ 1 লাইন, কিন্তু তোমার হয়েছে কত পেজ দেখো তো, 5 পেজ ধরে তুমি লিখছো না। তো তোমরা যারা বাড়াতে চাও, অনেক সময় বাড়ানোর প্রয়োজনও পড়ে, আমি এটাও ভুল বলবো না, পরীক্ষার প্রেক্ষাপটে যেহেতু খুবই প্রতিযোগিতামূলক পরীক্ষা, তোমার পাশের যে স্টুডেন্ট আসে যদি অনেক বেশি লেখে তুমি কম লেখো, তো কম্পিটিশনে তুমি অবশ্যই পিছিয়ে যেতে পারো। কিন্তু সবার আগের ফোকাস হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার কি, জ্ঞানমূলকে 1 লাইন, অনুধাবনে কি আগে 1টা লাইন, তারপরে হচ্ছে অনুধাবনমূলক অংশের জন্য 4 থেকে 6টা বাক্য, তারপরে প্রয়োগে কি, প্রয়োগে হচ্ছে একটা জ্ঞান, তারপরে অনুধাবন, তারপরে প্রয়োগের জন্য এরকম 5-6টা বাক্য, প্রয়োগের জন্য এরকম 5-6টা বাক্য। আর উচ্চতর দক্ষতায় কি, এগুলার পরে সাথে আরো তোমাকে 3-4টা লাইন লিখতে হচ্ছে। এই স্ট্রাকচারটা তুমি যদি ফলো করো তাহলে বিশ্বাস করো 10-এ 10ও পাওয়া সম্ভব। এবং আমি চাই যে আমার স্টুডেন্টরা সবাই 10-এ 10 নম্বর পাক সিকিউতে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা এবং হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।